প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার নেপথ্যে কী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দিল্লিতে আবারও প্রকাশ্যে আওয়ামী লীগ নেতারা, বাজানো হল শেখ হাসিনার অডিও বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, আওয়ামী লীগ নেতারা ভারতের দিল্লিতে কেন বারবার সংবাদ সম্মেলন করছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে কয়েক জেলায় বিজিবি মোতায়েন, আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, পারস্য উপসাগরে ভারতের পথে থাকা 2 জাহাজ জব্দ করল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, শুধু হরমুজে নয়, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বিশ্বজুড়ে বিস্তৃত করছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মনে করেছিলাম বিএনপি ক্ষমতায় আসলে আমরা হয়তো একটু এলাকায় ফেরার সুযোগ পাব, সাংগঠনিক কার্যক্রম হয়তো ধীরে ধীরে শুরু হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও থাকবে না। কিন্তু এখন যেটা হলো, এটা আমরা আশা করি নাই। অবস্থা আগের মতোই। কথাগুলো বলছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন তৃণমূল নেতা আরিফুল ইসলাম। এটি তার ছদ্মনাম। মিস্টার ইসলাম ঢাকার বাইরে আওয়ামী লীগের একটি জেলার উপজেলা কমিটির সেক্রেটারি। তিনি যেটা বলছেন, তৃণমূলে আওয়ামী লীগের অনেকের মনোভাব একই রকম। মূলত নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে, এমনটাই আশা ছিল আওয়ামী লীগের অনেকের। কিন্তু নির্বাচনের পর দেখা যাচ্ছে তেমনটা তো ঘটেইনি, বরং বিএনপি সরকারের সময়ে এসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিলও সংসদে পাশ হয়ে গেছে। ফলে আইনগতভাবে আওয়ামী লীগের সামনে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ আর থাকল না। কিন্তু এমন অবস্থায় কি ভাবছেন দলটির শীর্ষ নেতারা? আবার নেতাদের বেশিরভাগটাই যখন বিদেশে, তখন তৃণমূলেই বা এর কী প্রভাব পড়ছে? বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যালয় খুলতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানানো হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলি গত ৩০ মার্চ এই চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে আইনজীবীর মাধ্যমে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, শেখ হাসিনা বিদেশি আইনজীবীর মাধ্যমে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠালেন। এই চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘিত হয়েছে। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও এই চিঠি পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে লেখা চিঠিতে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা বা বিভ্রান্ত করার চেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অফিসিয়াল নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদমাধ্যমে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে
তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন নাকি এর পেছনে বিএনপি বা জামায়াত বা অন্য কারো সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল এবং সে কারণে তারা এই নির্বাচনেও অংশ নিতে পারেনি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপরই পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলছেন, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলেই মনে করেন তারা। এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। ইউনুসের অবৈধ সরকারের বিদায়ের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছে বা যেতে চাইছে, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভারতের দিল্লিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। দিল্লির সাংবাদিকদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতৃত্বের এই কথোপকথনের আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ ৫ দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হল জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের দাবি, যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায়। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, স্বল্পমূল্যায় এবং বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের ওপরে আক্রমণ ইত্যাদি বিষয় তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য। অনুষ্ঠানটিতে বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে হাজির ছিলেন আর ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে পরপর ২ সপ্তাহে ভারতের রাজধানী শহরে আওয়ামী লীগ নেতাদের দুটি সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। যদিও গত বছর দেড়েকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অনেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিবিসি সহ অনেক ভারতীয় গণমাধ্যমকে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার। ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় গত শনিবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ২ সাবেক মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে আগামী শুক্রবার ২৩শে এপ্রিল দলটির আরও ২জন সাবেক মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হবেন। তবে দুটি অনুষ্ঠানের কোনোটি বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান ছিল না। দুটি ভিন্ন সংগঠন আয়োজন করেছে এসব সংবাদ সম্মেলনের। গত শনিবারের সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আগামী শুক্রবারের আলোচনা সভায় আবারও মিস্টার নওফেলের হাজির থাকার কথা আছে। সঙ্গে থাকার কথা আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের। দিল্লির প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটি ছিল ২০২৪-এর ৫ই অগাস্টে শেখ হাসিনার সরকারের পতনের পরে ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন। তবে দলটির অনেকে নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত ১.৫ বছরের বেশি সময়ে। যদিও অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন যে মিস্টার হাসান মাহমুদ এবং মিস্টার চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসাবে ওই সংবাদ সম্মেলনে আসেননি। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-অগাস্টের বিক্ষোভ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বা OHCHR যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেটি যে নিরপেক্ষ নয়, সেটা তুলে ধরতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল।
বলেছিলাম। মিস্টার মাহমুদ আর মিস্টার চৌধুরীরা সেখানে আওয়ামী লীগের নেতা হিসাবে আসেননি। ওই প্রতিবেদনটি যে একতরফাভাবে তৈরি করা হয়েছে সেটার জবাব দিতেই এসেছিলেন তারা, বলছিলেন মিস্টার মজুমদার। তবে এই বিষয়ে দিল্লির সংবাদ সম্মেলনটি প্রথম নয়। মিস্টার মজুমদার জানাচ্ছিলেন যে এই নিয়ে তারা প্রথম সংবাদ সম্মেলন করেছিলেন জেনেভাতে। সেখানেই প্রথম বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন তারা। বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তনে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন, তবে খেলা বলতে আসলে কী বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার করেননি। তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাঁদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনাও নাকচ করেছেন সজীব ওয়াজেদ। শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কিনা এ প্রশ্নে তিনি বলেন, দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সজীব ওয়াজেদ বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল, ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে। আমি বা অন্য কেউ এটা ওপর থেকে নির্দেশ দিয়ে পারি না, যেটা এখন চেষ্টা করা হচ্ছে। এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার ওপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে। এটা গণতান্ত্রিক না। রিফাইন্ড ধারণা নিয়ে সন্দেহ। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে বড় সংকটের মধ্যে পড়েছে। ৫ই অগাস্টের পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূলের দায়িত্বশীল অধিকাংশ নেতাই দেশে বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় সোমবার রায় ঘোষণা করা হবে। এর প্রতিবাদে এবং এই আদালতের কার্যক্রম বাতিলসহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটির একজন নেতা বলেছেন, বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। সামাজিক মাধ্যমে দলটির সমর্থকেরা এর সপক্ষে প্রচার চালাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম রোববার বলেছেন, রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অন্য গণমাধ্যমও সরাসরি সম্প্রচার করতে পারবে। এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, সব বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আর জামায়াতসহ ৮ দলের এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সোমবার তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালীতে চরম উত্তেজনার মধ্যে দুটি বিশাল কন্টেনার জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জব্দকৃত জাহাজ দুটির মধ্যে এপামিনন্দাস নামক ভেসেলটি ভারতের গুজরাট বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। ইরানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যমতে বুধবার সকালে IRGC এই অভিযান চালায়। আটককৃত দ্বিতীয় জাহাজটির নাম MSC ফ্রান্সিসকা, যা পানামার পতাকাবাহী এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের দিকে যাচ্ছিল। IRGCর এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এবং ন্যাভিগেশন সিস্টেম বা GPS ট্র্যাকিং বন্ধ করে গোপনে হরমোজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। ইরানের দাবি, জাহাজগুলো সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমোজ প্রণালীর নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করা তাদের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা। ইরানের সমুদ্র বন্দরের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ এখন বিশ্বব্যাপী বিস্তৃত হচ্ছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন কোনো জাহাজ বিশ্বের কোথাও চলাচল করতে পারবে না। সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ইরানের ওপর আমাদের নৌ অবরোধ কেবল জোরালো হচ্ছে না, বরং এটি এখন বৈশ্বিক রূপ নিচ্ছে।
তিনি আরও জানান, অবরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আগামী কয়েকদিনের মধ্যে ওই অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করা হবে। অবরোধের সাফল্যের চিত্র তুলে ধরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, চলতি সপ্তাহে ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে ইরানের 2টি জাহাজ জব্দ করা হয়েছে। এই জাহাজ দুটি অবরোধ কার্যকর হওয়ার ঠিক আগেই ইরানি বন্দর ত্যাগ করেছিল। হেগজেত হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা ভেবেছিল সময়মতো বেরিয়ে যেতে পেরেছে, কিন্তু তারা সফল হয়নি। আমরা তাদের নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলো জব্দ করেছি এবং সামনে এমন আরও জাহাজ জব্দ করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য মধ্যপ্রাচ্য-সহ আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে মার্কিন আধিপত্যের এই ঘোষণা বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি একটি ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে অবতরণ করবেন। এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে গত 11 ও 12 এপ্রিল প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান নতুন করে এই কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। ইতিমধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও সিকিউরিটি টিম অবস্থান করছে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, শনিবারের মধ্যেই ওয়াশিংটনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বিশ্ব রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। এই যুদ্ধ বন্ধে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন। ইসলামাবাদে এই সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে কে নেতৃত্ব দেবেন তা এখনও স্পষ্ট নয়। তবে গত দফার আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স অংশ নিয়েছিলেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের মাটিতে এই আলোচনার সফল